আসসালামু আলাইকুম এবং আপনাদের স্বাগত জানাই। সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশের রাজনীতিতে জামাত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রীতিমতো একটি শব্দবোমা ফাটিয়েছেন। সাধারণত ভদ্র, বিনয়ী এবং শান্ত প্রকৃতির এই বর্ষিয়ান নেতা জামাতের মুখপাত্র হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে যে কথাগুলো বলছেন তা এখন ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে একই সাথে। জামাতের একটা বিশেষ সুবিধা হলো তাদের সংগঠনের ভেতরের শৃঙ্খলা অত্যন্ত কঠোর। দলীয় নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন না, বরং সবাই এক বাক্যে তাদের সমর্থন জানান, জিন্দাবাদ ধ্বনি দেন। কিন্তু এই অভ্যস্ততাই তাদের জন্য এখন কিছু জটিলতা তৈরি করেছে। তাদের যারা ইসলামী বক্তা আছেন, যারা ওয়াজের ময়দানে প্রতিপক্ষকে ঘায়েল করতেন এবং ধর্মীয় বয়ানের মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করতেন, তাদের মধ্যে কয়েকজন আগামী নির্বাচনে জামাত প্রার্থী করেছে। এখন যখন প্রতিপক্ষের কোনো বাধা নেই, তখন তারা কেবল ভাইরাল হওয়ার জন্য একের পর এক বিতর্ক তৈরি করছেন, বেফাঁস মন্তব্য করছেন, যার ফলে জামাতের রাজনীতির পুরো নেরেটিভটাই কিন্তু উল্টে যাচ্ছে। এ নিয়ে জামাতের আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, ইসলামী বক্তাদের সতর্ক করেছেন যে ধর্মীয় মাহফিলে যেন বিতর্কিত কথাবার্তা উনারা না বলেন। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের কিংবা গণ অভ্যুত্থানের পর একটা সময় মনে করা হতো পুরো সময়টাই যেন জামাতময়। মনে করা হচ্ছিল জামাতের বাইরে আর কিছু নেই, জামাতই দেশ পরিচালনা করবে এবং তাদের হুকুমকে চ্যালেঞ্জ করে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। কিন্তু 2025 সালে এসে সেই ট্রেন্ড নানা কারণে হোঁচট খেল। এর মূল কারণ হলো সরকারের নানামুখী ব্যর্থতা। এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে সচিবালয় থেকে শুরু করে স্পর্শকাতর অনেক জায়গায়, যেমন শিক্ষা সচিব, নির্বাচন কমিশনের কর্তা বা বড় বড় গোয়েন্দা সংস্থা, এসব শীর্ষ পদে জামাতের লোকজন ঢুকে গেছেন বলে একটা নেরেটিভ তৈরি হয়েছে। আর এই সুযোগে এখন অনেকেই ক্যান্টনমেন্ট, ডিজিএফআইকে গালাগাল করছেন বা উড়িয়ে দেওয়ার কথা বলছেন। কিন্তু যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন তারা জানেন সামরিক বাহিনীর সঙ্গে একটা পুরনো দ্বন্দ্ব, যা রক্ষী বাহিনী গঠনের সময় আওয়ামী লীগের সঙ্গে তৈরি হয়েছিল, সেটি শেখ হাসিনা শত চেষ্টা করেও দূর করতে পারেননি। সামরিক বাহিনীর হাতে অস্ত্র আছে এবং তারা বেশ সুসংগঠিত বলা চলে। তারা হয়তো এখন একটা ব্রিদিং স্পেস দিচ্ছে, কিন্তু যখনই সময় পাবে তখন তাদের বিরুদ্ধে যারা যা করছেন তার হিসাব কড়ায় গণ্ডায় সুদে আসলে আদায় করে ছাড়বে। এটাই সামরিক বাহিনীর ইতিহাস। এমনও হয়েছে 50 বছর পরও উত্তরসূরিরা প্রতিশোধ নিয়েছে। ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারণে এনসিপি, জামাত, দেশি বিদেশি দাতা সংস্থা, দূতাবাস সবাই মুখ ফিরিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের সুনাম অনেকটাই মলিন হয়ে গেছে। আর তাই জামাতের ওপর যে অভিযোগ ছিল যে এরাই মূলত সরকার গঠন ও পরিচালনা করছে, তারা এখন নিজেদের ব্যর্থতার দায় এড়াতে অদ্ভুত সব কাণ্ড করছে। তারা এখন ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করছে। বেশিরভাগ জনগণ মনে করছে এগুলো আসলে সাজানো নাটক। তলে তলে সরকারের সঙ্গে তাদের ব্যাপক এবং গভীর সম্পর্ক রয়েছে। মূলত বিএনপি এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং নিজেদেরকে একটি সত্যিকার জনসমর্থিত রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই তারা এই নাটক তৈরি করছে। তবে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই অভিযোগে যে বর্তমান সরকারের কিছু উপদেষ্টা গাদ্দারি করছেন। তিনি বলছেন এই উপদেষ্টারা গোপনে বিশেষ রাজনৈতিক মহলের সঙ্গে, কেউ বলছেন বিএনপির সঙ্গে, কেউ বলছেন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। এই উপদেষ্টারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তথ্য পাচার করছেন, অনৈতিক সুবিধা নিচ্ছেন অথবা দিচ্ছেন এবং আগামী নির্বাচনে এমন প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন যা সরাসরি জামাতের স্বার্থে আঘাত হানবে। কিন্তু মূল বোমাটি হলো ডক্টর তাহের ভয় দেখিয়েছেন যে ওই সকল গাদ্দার উপদেষ্টারা
যেখানে যেখানে গিয়েছেন এবং যাদের সঙ্গে কথা বলেছেন সেই সব গোপন কল রেকর্ড জামাতের হাতে আছে। এমনকি উপদেষ্টা পরিষদের অত্যন্ত গোপনীয় বৈঠকের আলাপ আলোচনাও রেকর্ড আকারে তার কাছে আছে। এই দাবিগুলো থেকে তিনটি ভয়াবহ দিক উঠে আসে। প্রথমত, হয় প্রশাসনের স্পর্শকাতর জায়গায় জামাতের এমন কানেকশন আছে যে তারা মন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের কল রেকর্ডও পেতে পারে। দ্বিতীয়ত, প্রশাসন এতটাই দুর্বল বা সিসিমফাক হয়ে গেছে যে যে কেউ গেলেই তাদেরকে তথ্য দিয়ে দিচ্ছে। তৃতীয়ত, জামাতের হাতে এমন উন্নত প্রযুক্তি, ইসরায়েলি বা টার্কিশ সফটওয়্যারের চেয়েও শক্তিশালী হ্যাকিং প্রযুক্তি আছে, যা দিয়ে তারা নিজস্ব স্যাটেলাইট বা কমিউনিকেশন টিমের মাধ্যমে কল এবং বৈঠকের আলাপ আলোচনা হ্যাক করতে সক্ষম। এই মিথ তৈরি হয়েছে যে জামাত সবকিছু করতে পারে, তারা সুই হয়ে ঢুকে ফুটো হয়ে বের হতে পারে। এই সাংঘাতিক অভিযোগের পরও এখন পর্যন্ত কোনো উপদেষ্টা বা রাষ্ট্র এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এই নীরবতা এটাই ইঙ্গিত করে যে ডাল মে কুছ কালা হ্যায়। আর এই সময়টাতে ডালের মধ্যে যদি কালা কিছু থেকে থাকে তবে এর যন্ত্রণা অতীতের যে কোনো যন্ত্রণার চেয়ে বেশি হবে। এখন যদি এটি প্রমাণ করার বা পক্ষে বিপক্ষে আমরা মতামত জানতে চাই, তাহলে দেশের জনগণ এটাই বিশ্বাস করে নিয়েছে যে জামাত সবকিছু করতে পারে এবং জামাতের হাতে সবকিছু রয়েছে। যদি এমনটাই হয় তাহলে দেশের জনগণ, আন্তর্জাতিক মহল এবং আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মূলত যে জিনিসটার জন্য অপেক্ষা করছে সেটি হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেখানে আওয়ামী লীগ থাকুক বা না থাকুক এটি বিষয় নয়, বিষয়টা হচ্ছে একটি নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন জামাতের মতো একটি রাজনৈতিক দলের মুখপাত্রের মতো একজন ব্যক্তি যদি এই সকল অভিযোগ করেন যে উপদেষ্টাদের সবকিছু ওনার কাছে রেকর্ড আছে বা ওনাদের সংগঠনের কাছে রেকর্ড আছে, তাহলে এই সরকারের যে গোপনীয়তা রয়েছে সেই গোপনীয়তা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং গোপনীয়তা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন কিন্তু এই সরকারের কার্যকলাপ নিয়েও প্রশ্ন উঠে যায়, যেমন এই সরকার আদৌ নিরপেক্ষ কিনা অথবা কোনো দিকে পক্ষপাত দুষ্ট কিনা। যদি এমন প্রশ্ন জনজীবনে ব্যাপক আকার ধারণ করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে চাহিদা বা যে ইচ্ছা রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা ওনার মুখ থেকে আমরা বারবার শুনেছি যে এবারের নির্বাচন অনেক উৎসবমুখর হবে, তাহলে কিন্তু সেই নির্বাচন আমার মনে হয় না যে দেশ, জাতি এবং রাজনৈতিক দল তথা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যেভাবে জামাতের মুখপাত্র বলছেন যে সবকিছু ওনার কাছে রয়েছে, তার মানে জামাতের সঙ্গে একটি আঁতাত প্রথমে ছিল উপদেষ্টাদের, কিন্তু কি এমন ঘটে গেল যার কারণে তাদের এই আঁতাত নষ্ট হয়ে গেল এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর জামাতের বর্তমান সময়ে কোনো নিয়ন্ত্রণ নেই। হয়তোবা এই নিয়ন্ত্রণ হারানোর কারণেই বর্তমান সময়ে উপদেষ্টা পরিষদে এমন গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছেন কিংবা ভয় দেখাচ্ছেন। যদি এমনটাই হয়ে থাকে তাহলেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এক প্রকার পক্ষপাত দুষ্ট হিসাবে আন্তর্জাতিক মহলে এবং জনজীবনে পরিচিতি লাভ করবে, যেটি আমাদের দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর প্রশ্ন নিয়ে আসে।